আজকে এখানে উপস্থিত সবাইকে শ্রেণীভেদে জানাচ্ছি আমার প্রণাম এবং শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আজকের এই তাৎক্ষণিক সভায় সভাপতিত্ব করছেন আমার শ্রদ্ধাভাজন দাদু, এই আমগ্রামের অন্যতম প্রাচীন ব্যক্তিত্ব, বারবার নির্বাচিত আমগ্রাম ইউনিয়ন পরিষদের কাউন্সিলর বাবু কানাইলাল বাড়ই সহ, আমি সবার নাম বললাম না, উপস্থিত আছেন নেতৃবৃন্দ এবং আপনারা সবাইকে আবারও জানাচ্ছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। মাদারীপুর থেকে অনেক নেতৃবৃন্দ এসেছে, সঙ্গত কারণে, রাজনৈতিক কারণে, কৌশলগত কারণে ওনারা আছেন। আমি আপনাদেরকে প্রথমে একটু একটু করে কথা বলবো, বক্তব্য দেওয়ার এখনো কোনো কিছু নাই, বক্তব্য শেষ। আমি প্রথম যেটা শুরু করব, আমার শ্রদ্ধেয় দাদা, আমার পরিবারের সাথে তার পরিবারের অত্যন্ত ভালো সম্পর্ক, তার ভাতিজারা আমাকে আপন ভাইয়ের মতো জানে। আমাদের পল্লী চিকিৎসক গোবিন্দ দাদা একটা কথা বলে গেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আমি সেই কথাটাকে সাধুবাদ জানাই। সেই সাথে আমি আমার দাদাকে সহ আপনাদেরকে সবাইকে সদয় অবগতির জন্য জানাচ্ছি, একটা এমপি নির্বাচন, একটা উপজেলা নির্বাচন করার মতো সামর্থ্য কি আমার পরিবারের আছে? আমি সাধারণ শিক্ষক পরিবারের সন্তান। আমার বাবা প্রধান শিক্ষক ছিলেন, এই বিএসসির শিক্ষক ছিলেন, আমার মা প্রধান শিক্ষক ছিলেন। মোটামুটি সচ্ছলতার মধ্য দিয়ে বড় হয়েছি, কিন্তু আমরা বিত্তশালী না। তাহলে এই নির্বাচনে যে টাকা পয়সা খরচ হলো, এটা কোথা থেকে আসলো? আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি, এই আমার রাজনৈতিক জীবনে যত অর্থ খরচ হয়েছে তার 90% টাকা আমার মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা দিয়েছে। আমি কৃতজ্ঞতার সাথে তাদেরকে সেটা স্মরণ করতে চাই। আপনারা দেখেছেন এই 18 বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে, এই ঢাকা বরিশাল মহাসড়কে বড় বড় মিছিল হয়েছে, এক একটা মিছিলে তো লক্ষ লক্ষ টাকা খরচ হয় না? আপনারা বিশ্বাস করেন, একটি টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার ছিল না, আমি দেই নাই। ম্যাক্সিমাম টাকা আমার এই মুসলিম সম্প্রদায়ের লোকজন বহন করেছে। আমি যদি এটা স্বীকার না করি, তাহলে আমি মনে করব আমার বাবার আত্মা শান্তি পাবে না। আমি যে গর্ব করে বলি আমি একজন সৎ মানুষের সন্তান, সেটা থেকে তাদেরকে বঞ্চিত করা হবে। এখানে যারা উপস্থিত আছেন, আমার হিন্দু ভাইদের চাইতে মুসলমান সম্প্রদায়ের লোকজন কিন্তু কম নাই। নেহাত কম আছেন? আপনারা জেনে খুশি হবেন, কিছু সময় আগেও আমি যখন ঢাকা থেকে আসি, শুনছে নির্বাচন করব, মিটিং হবে। আমি এমনি আসছি, আমি কিন্তু মিটিং এর ডেট দেই নাই। আমি দিয়েছি? আমি দেই নাই। কবিরাজপুর, পাইকপাড়া এবং হরিদাসদি মহেন্দ্রদি থেকে কিছু লোক এসেছে, এসে আমাকে তারা জোর করে আর টাকা দিয়ে গেছে, দাদা এই টাকাটা রাখেন। আমি বলছি ভাই, এই জায়গায় যে খিচুড়ি রান্না হয়েছে এই টাকা খরচ হবে না। তারপরও তারা দিয়ে গেছে। আমি যদি তাদের কথা না বলি, তাহলে কি আমার পাপ হবে না? অন্যায় হবে না? আমি এটা বললাম এই কারণেই, রাজৈরের মাদারীপুরের মুসলিম সম্প্রদায়ের লোকজন আমার পাশে অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আমার হিন্দু ভাইয়েরা, আপনাদের কাছে আমার করজোরে মিনতি, আপনারা আপনাদের সন্তানকে ছেড়ে যেন না। কারণ 2024 সালের 5 তারিখের পরে টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে পাথরিয়া, সারা বাংলাদেশে অস্বীকার করার কোনো সুযোগ নাই যে অত্যাচার নির্যাতন হয়েছে।
সেই অত্যাচার নির্যাতনের আঁচ এই মাদারীপুরের মাটিতে কিন্তু লাগে নাই। অনেক নেতার অনেক কষ্ট, অনেক দুঃখ কেন তারা লাগাইতে পারে নাই? কারণ তখন আমি ছিলাম বিদায় তারা পারে নাই, এটা তাদের ছিল। যে কারণে আমার বিরুদ্ধে সমস্ত নেতারা, এখানে মনির মির্জা সাহেব সহ মাদারীপুরের যত নেতা আছে জিজ্ঞেস করেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি সবাই ঐক্যবদ্ধ হয়েছে মিল্টন হটাও। হয়েছে কিনা? কারণ তারা দেখেছে মিল্টন বৈদ্য যদি থাকে নিরীহ মানুষদেরকে নির্যাতন করতে পারবো না, তাদের ভয় ভীতি দিয়ে অর্থ নিতে পারবো না, তাদেরকে বিপদে ফেলিয়ে অর্থ নিতে পারবো না, দাদাগিরি করতে পারবো না। আপনারা যার যার সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে বলেন 5 তারিখের পরে রাজৈর থানা, রাজৈর উপজেলা, মাদারীপুর জেলা, এসপি অফিস, কোথাও কি আপনাদের যেতে দালালের দরকার হয়েছে? এর আগে কি দালাল ছাড়া যেতে পারতেন? দালাল বলবো না, কোন নেতা ছাড়া যেতে পারতেন? কিন্তু সত্যি কথা বলেন, ঈশ্বরকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে 5 তারিখের পরে কি আপনাদের কোনো নেতা লাগছে? আপনারা গেছেন, আপনাদের কাজ হয়েছে না? তো এটা নেতাদের গাত্রদাহ ছিল। এই আমগ্রামের মাটিতে জায়গা জমি দখলের মহোৎসব শুরু হয়েছিল। আপনারা জানেন এইখানে একটা ইউনিয়ন পরিষদ আছে, পুরাতন পরিত্যক্ত ইউনিয়ন পরিষদ। সেই ইউনিয়ন পরিষদটা আওয়ামী লীগের অফিস, তারা আওয়ামী লীগের অফিস করেছে। ওই অফিসটা দখল করতে গিয়েছিল, জানেন আপনারা? এই বুক হাত দিয়ে জায়গায় বলেন। সেই অফিসটা যখন, আমি দখলদারিত্বের রাজনীতি পছন্দ করি না, আমি বলেছিলাম এগুলো ঠিক না। এই কারণে একটি গোষ্ঠী, একটি পরিবার আমার কাছে তারা এত বেশি প্রিয় আমার ছিল এবং আমিও ছিলাম, কিন্তু সেই পরিবারটা আমার সবচাইতে বেশি শত্রু হয়ে গেছে। কেন? তারা নির্পেন বৈদ্য আছে, দক্ষিণ পাড়া সন্তান, ওর ফেসবুকে আছে স্ক্রিনশট দেয়া, বলেছে তোমার দাদা, আমি ওই ইউনিয়ন পরিষদ ওই কি বলছিল বাজারের জায়গা দখল করতে গেছিলাম, সে সিলেন্ট পাঠিয়ে বন্ধ করে দিয়েছে। অতএব আমরা দেখব নমিনেশন সে কিভাবে পায়। বিশাল চক্রান্ত হয়েছে আমার বিরুদ্ধে যাতে আমি নমিনেশন না পাই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছে আমি যাতে নমিনেশন না পাই। তারা কিন্তু সফল হয়েছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই। এই কারণে অভিনন্দন জানাই, এই মাদারীপুরের মাটি, এই রাজৈরের মাটি, এ মাটি কোনোদিন ধানের শীষের ঘাঁটি ছিল না। গল্প বলে লাভ নাই। এই মাদারীপুর থেকে, এই রাজৈর থেকে, এই আমগ্রাম থেকে, আপনারা বলেন আমগ্রাম থেকে সর্বোচ্চ 200-র বেশি 300 ভোট কি পেয়েছে বিএনপি? এখানে ধানের শীষ প্রতিষ্ঠিত করেছি আমি, মিল্টন বৈদ্য সহ আপনারা, এর বাইরে অন্য কিন্তু কেউ নয়। তারপরে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম নমিনেশন আমাদেরকে দেয়া হলো না। নমিনেশন দিলে কি হতো? এই আপনারা যারা আসছেন, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আপনারা আসছেন না? যদি নমিনেশন আমি একটা দলের হইতাম, আপনারা কি আসতে পারতেন? একটু কিন্তু আপনাদের দ্বিধা বিভক্তির মধ্যে পড়তেন, বুক কাঁপতো। এই এলাকার মানুষ জন্মগতভাবে নৌকার মানুষ, অস্বীকার করলে সেটা মানে কি বাস্তবতার সাথে যাবে না। অস্বীকার করার কোনো সুযোগ আছে? জোরে বলেন, আছে? এলাকার মানুষ 95% মানুষ নৌকার মানুষ না? নৌকার মানুষ কি একসাথে ধানের শীষে ভোট দেয়? দেয় না। আমি 2014 সালে যখন উপজেলা নির্বাচন করতে যাই, আমার এক মা আমার হাত ধরে ডেকেছিলেন ওই কদমবাড়িতে। আমার এক বোন কয়, দাদা এদিকে আয়। আমি তো আশ্চর্য, কয় আয়। তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, একটু ইগোতে আবার একটু ভয় লাগতেছে। তখন ওই মহিলা কাছে গেলাম, কয় দাদা তুই বলে খালেদার দল করস? বললাম মা, এই বোন সমস্যাটা কি বলেন তো? মানে আমি হতবাক হয়ে গেছি। কয় দাদা তুই যদি জামাতও করস আমরা তোরেই ভোট দিব। মানুষ মিল্টন বৈদ্যকে ভোট দিয়েছিল, অস্বীকার করতে পারবেন আপনারা? আপনারা কি কোনো দলকে ভোট দিয়েছিলেন? আপনারা আরেকটু আপনাদেরকে সবিনয় বিনীতভাবে আমি অনুরোধ করতেছি একটু পর্যবেক্ষণ করার জন্য। আমি প্রার্থী হওয়ার আগে, আপনারা তো অনেক বয়স্ক লোক, আমি বারবার কেন বলি ঈশ্বরকে,
আমরা তো ধর্মপ্রাণ লোক, আমরা ধর্মকে বিশ্বাস করি। আমি নির্বাচনের আগে কোন প্রার্থী, এমপি প্রার্থী এরকম দাঁড়ে দাঁড়ে আসতো? জোরে বলেন, আসতো? কোনো খবর নিত? 5 তারিখের পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন, মিল্টন তুমি তোমার এলাকায় যাও। এলাকার কি অবস্থা? এলাকা থেকে মানুষজন ফোন দিচ্ছে, ভয় পাচ্ছে। শাহজাহান সাহেবের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা, ওই নাসিম সাহেবের বাড়িঘরের উপর হামলা করেছে। কারণ আমি দুষ্কৃতিকারী বললাম, এটা জানমালের যদি উপর আঘাত করাটা কোন রকমই এটা বরদাস্ত করার মতো জিনিস নয়। এটা কি করা উচিত? আপনার সাথে আমার সাথে রাজনৈতিক শত্রুতা থাকবে, কিন্তু আপনার উপর আমি হামলা করব, আপনার বাড়িঘর লুটপাট করব, ভাঙচুর করব, এটা কোনোদিন সহ্য করা উচিত না কোনো লোকের। এটা কোনোদিনই গ্রহণযোগ্য নয়। তারপরে কি হলো? আমরা আতঙ্কিত হলাম। আমি এই আমগ্রামে আসলাম, সর্বপ্রথম কদমবাড়ি গেছি। আজকে কদমবাড়ি আমার ভাইয়েরা আছে, কদমবাড়ি অনেকে চিনে গেছে, কদমবাড়ি সেই গোলাবাড়ি পর্যন্ত চলে যায়। আরে বাবারে, মিল্টন আছে বদলেই ওই গোলাবাড়িতে যাচ্ছে, মিল্টন না থাকলে গোলাবাড়িতে যেত না। অতএব একজন মিল্টনকে বাঁচিয়ে রাখেন, মূল্যায়ন পাবেন, মূল্যায়ন পাবেন। দাঁত থাকতে দাঁতের মর্যাদা যারা দিতে জানে না, তাদেরকে তাদের দুঃখের কোনো শেষ নাই। আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, নিজেদের বুঝতে হবে। আমরা আগামী দিনে যে ভোট যুদ্ধে লিপ্ত হয়েছি, সেখানে আমার কাছে অনেকগুলো কথা এসেছে। সেগুলো কি নিরাপত্তাহীনতার কথা? আপনাদেরকে দায়িত্বের সাথে বলতে পারি, মাদারীপুর শহরে আমি গ্রুপিং করতাম, একটা গ্রুপের নেতৃত্ব বিএনপির আমি দিয়েছি, আর একটা গ্রুপের নেতৃত্ব আরেকজন ব্যক্তি দিয়েছেন। সেই গ্রুপের নেতৃত্ব দিয়েছেন আনিসুর রহমান তালুকদার, খোকন তালুকদার। মাদারীপুর 3 আসনে তিনি মনোনয়ন পেয়েছেন। এখানে মিডিয়ার নেতৃবৃন্দ আছে, আমার সাথে জেলা বিএনপি, যুবদল, ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ ছিল, তাদের সাথেও ছিল। আমি কিন্তু কারো কেয়ার অফ হয়ে মাদারীপুরে রাজনীতি করি নাই। আমি কি কারো কেয়ার অফ হয়ে করেছি? যতবার মাদারীপুরের মাটিতে ওই আওয়ামী লীগের আমলে ঝামেলা হয়েছে, কোনবারই কি আমরা পরাজিত হয়ে এসেছি? বুকে হাত দিয়ে বলেন আপনারা যারা গেছেন, পরাজিত হয়েছেন। অতএব আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। একটা কথা স্মরণ রাখবেন, সন্ত্রাসীরা ভয়ে থাকে, আমি সন্ত্রাসী না। আমরা কারো গায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে যাব না। কিন্তু বিনয়ের সাথে বলতে চাই, যদি আমাদের গায়ের উপরে আসেন, আমরা কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দেব, হাত পা ভেঙে গেলে দোষ কিন্তু আমাদের। প্রিয় উপস্থিতি, আমি মিল্টন বৈদ্য যখন উপজেলা নির্বাচন করেছিলাম, আমার বয়স ছিল 33 বছর। কেউ চিনত না আমাকে। সব জায়গায় গিয়ে পরিচয় দিতাম, আমি মধুবাবুর ছেলে, চঞ্চলা মজুমদারের ছেলে। কারণ আপনারা জেনে খুশি হবেন, আমার মা যখন প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষিকা ছিলেন, তখন কিন্তু মহিলারা প্রধান শিক্ষিকা ছিলেন না। প্রথম প্রধান শিক্ষিকা আমার মাসি ছিলেন, 2 জন। বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন? যে কারণে প্রাইমারি স্কুলের সবাই আমার মাকে চিনতেন। আর আমার বাবা যখন বিএসসি পাস করছেন, আমাদের এই অঞ্চলে কিন্তু আমার কাকারা আছে এখানে, বিএসসি পাস করা লোক কিন্তু কেউ ছিল না। ছিল কাকা? কেউ ছিল না। যে কারণে, এবং অত্যন্ত ভদ্রলোক ছিল বিদায় তার পরিচিতিটা কিন্তু একটু বেশি ছিল। গিয়ে বলতাম, আমি মিল্টন বৈদ্য মধু মাস্টারের ছেলে, আমি চঞ্চলা মজুমদারের ছেলে। আমি ওই সময় নির্বাচন করেছিলাম। আওয়ামী লীগের নেতা বাহাউদ্দিন সাহেবের ওই গ্রুপের 11 জন উপজেলা ইউনিয়নের চেয়ারম্যান ছিল না? সেই ইউনিয়নের 11 জন চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচন আমি আপনাদেরকে নিয়ে করেছি না? বাহাউদ্দিন নাসিমের চাইতে কি শক্তিশালী আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী? আরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কি আছে আমরা তো জানি। 3 দিন আগে কি ছিল, আজকে সে বহুতলা অট্টালিকার মালিক কোথা থেকে আসলো? অতএব চোখ রাঙাবেন না, আমাদেরকে ভয় ভীতি দেখাবেন না, ভয় ভীতি দেখাবেন না, চোখ রাঙাবেন না। আপনার দৌড় কত দূর আমরা জানি, আমাদের দৌড় কত দূর আপনি জানেন। তখন নির্বাচন হয়েছিল একটা দলীয় সরকারের আন্ডারে।
আর এখন নির্বাচন হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ একটা অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে। এখন এই নির্বাচন সারা পৃথিবী বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশের নির্বাচন কোন দিকে যাচ্ছে, নির্বাচন কিভাবে হচ্ছে, কোন রকম ম্যানিপুলেট হবে কিনা, সমস্ত কিছু কিন্তু সারা পৃথিবী চেয়ে আছে। অতএব এখানে নির্বিঘ্নে নির্বাচন হবে, কোন ধরনের কারচুপি করার কোনো সুযোগ নাই। আপনাদেরকে যারা বলবে নির্বাচনে কারচুপি হবে, মনে রাখবেন ওরা ভয়ে ভীত হয়ে কথা বলতেছে, গণজোয়ারের ভয়ে ভীত হয়ে কথা বলতেছে। নির্বাচনে কারচুপি কেন হবে? এখানে কি যে সরকার আছে, এই সরকার কি কোনো দলীয় সরকার? তার কি কোনো প্রার্থী আছে? যখন দলীয় সরকার ছিল তার কিন্তু প্রার্থী ছিল, অতএব তার প্রার্থীকে বিজয়ী করার জন্য সে অনেক কিছু করতে পারে এবং করেছে, আমরা দেখেছি। নাম্বার 2, অনেকে বলে টেবিলে ভোট হবে। মাদারীপুর জেলা প্রশাসক অত্যন্ত দক্ষ জেলা প্রশাসক, অত্যন্ত নীতিবান জেলা প্রশাসক, তিনি তার প্রজ্ঞা তার সততা নিয়ে কোনো প্রশ্ন নাই। মাদারীপুরের যিনি এসপি মহোদয় আছেন, অত্যন্ত সৎ পুলিশ অফিসার, চৌকস পুলিশ অফিসার, নামকরা পুলিশ অফিসার। অর্থাৎ আমরা যে 2 জন অফিসারকে পেয়েছি মাদারীপুরে, জেলা প্রশাসক এবং আমাদের যে পুলিশ সুপার, ওনাদের সততার কোনো বিন্দু মাত্র কোনো সততা নিয়ে প্রশ্নের কোনো চিহ্ন দেওয়ার কোনো সুযোগ নাই। তাদের সততা সবকিছুর ঊর্ধ্বে। তারা সততার সাথে নির্বাচন পরিচালনা করবে। প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। তো সিসি ক্যামেরা থাকলে ও ভাইজান আপনি কিভাবে টেবিলে ভোটটা নেবেন? সুযোগটা কোথায়? অতএব আওয়াজ দিবেন না। যারা আপনারা একথা আমি বলতেছি, যাদেররা আওয়াজ দিচ্ছে তাদেরকে আপনাদেরকেও সতর্ক করতেছি, এই আওয়াজ যারা দেয় তাদেরকে জবাবটা দিয়ে দিবেন। বিনয়ের সাথে বলতেছি, আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হলো এই আমগ্রাম থেকে যারা আমার প্রতিপক্ষ প্রার্থী, এই প্রার্থীর কাছে আমগ্রামের মুসলিম পরিবারের কমিউনিটির কয়টা লোক গেছে? কেউ গেছে? কিন্তু আমরা দুঃখের সাথে দেখেছি আমাদের এই আমগ্রামের কিছু হিন্দু, অত্যন্ত নামকরা হিন্দু ব্যক্তিত্ব, তারা কিন্তু এখানে গেছে। তাদের পারিবারিক ঐতিহ্য আপনারা জানেন। অনেকে আছে যার পেটে পাড়া দিলে এখনো আমার বাড়ির ভাত বের হয়। তাদের নেতৃত্বে ওই আমার বিরুদ্ধে যাওয়া হয়েছিল। অতএব কি ঘরের শত্রু বিভীষণ, আপনারা আপনাদের ঘর ঠিক করেন, তারপরে পরকে দোষ দেন। গোবিন্দ দাদাকে উদ্দেশ্য করে বললাম, আপনারা পারবেন ঘর ঠিক করতে? আপনারা যদি একটা কথা স্মরণ রাখবেন, এই পৃথিবীর মাটিতে যারা এই মির্জাফর কিছু সময় আগে বলল, মির্জাফর মারা যাওয়ার পরে এই মির্জাফর নবাব সিরাজউদ্দৌলাকে পতনের পরে তার সাথে যারা বেঈমানি করেছিল, আমি একটা নাম গানে ইয়াতে শ্রাদ্ধ বাড়িতে বলেছিলাম তাদের ইতিহাস। কেউ বজ্রপাতে মারা গেছে, কেউ নৌকা ডুবিতে মারা গেছে, কাউকে আবার ফাঁসিতে ঝুলিয়েছে। অতএব বেঈমানের খাতায় নাম লিখেন না, কারণ আমি এখানে যারা আছেন একজন একটু দাঁড়িয়ে বলেন, আমি মিল্টন ব্যক্তিগতভাবে কোন লোককে যারা আমার সাথে বিগত দিনে অত্যাচার নির্যাতন করেছে, অত্যাচার নির্যাতন সহ্য করেছি, আমি কি আপনারা একটা লোক বলতে পারবেন আমি প্রতিহিংসা পরায়ণ হয়ে কারো উপরে কোনো অত্যাচার নির্যাতন করেছি? আমি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না। আমি যারা গেছেন তাদেরকে আমি ক্ষমা করে দিচ্ছি। আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক, আপনারা ফিরে আসেন। ফিরে আসেন এই কারণে, ওই ছেলেটা যে ছেলেটা নিয়ে গেছে ওর মাস্টার্সের পরীক্ষার ফিটা পর্যন্ত আমার স্ত্রীর টাকায় হয়েছে। ওর এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করেছে আমার পরিবারের টাকায়। আপনারা জানেন ওই পরিবারটা একটা জমি আমার তাদের কাছে কেনা ছিল, সেই জমিটা পা ধরে তারা আমাদের কাছে ফেরত নিয়েছিল। 3 মাসের মাথায় সেই জমিটা অন্য জায়গায় বিক্রি করেছে। আপনারা এই দালালদের পালায় পড়িয়েন না, সবাইকে করজোরে মিনতি করতেছি। কারণ দালাল কিন্তু তার স্বার্থ হাসিল করবে, আপনার কিন্তু কিছুই হবে না। হবে নাকি বলেন? হবে। কারণ ও তো নিয়ে গেছে আরো কিছু লোকরে ভাঁজ কইরা,
যাইয়া ওইখানে যাইয়া দেখেন তাদেরকে গেছে 50,000 1 লাখ টাকা নিয়ে আসছে, ওই আগত যারা আছে 500 1000 টাকা দিচ্ছে। আমার কাছে তো টাকা নাই, আমার নির্বাচন করবেন আপনারা আপনাদের পকেটের পয়সা দিয়ে, কি করবেন না? হ্যাঁ, তো আমি অনুরোধ করব 8 জন প্রার্থী, আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলতেছি না, এই কথাগুলো না বললে হয় না, কারণ দুঃখ লাগে যখন আপনজন যখন আঘাত দেয় তখন দুঃখ লাগে, তখন কষ্ট লাগে। আপনার যদি আমার প্রতি ব্যথা থাকে আপনি আমাকে সরাসরি বলেন যে মিল্টন তোমার এই ব্যবহারটা ব্যথা পেয়েছি, আমি যদি সেটা সমাধান না দিতে পারি তখন আপনি যাবেন। ওই ছেলে কি চেয়ারম্যান হওয়ার যোগ্য? হ্যাঁ বলেন, চেয়ারম্যান হওয়ার যোগ্য? সে দুইবার চেয়ারম্যান হইতে নির্বাচন করবে, সেটার জন্য সে উঠে পড়ে লাগছে। আমাকে একবার বললো, আমি বললাম বিমল দাকে ফোন দাও, বিমল দা যদি তোমাকে সমর্থন দেয় আমি দায়িত্ব নিলাম তোমাকে চেয়ারম্যান বানাই দেব। বিমল দা এইখানে উপস্থিত আছে, সে কিন্তু সেই পারে নাই বিমল দার সমর্থন নিতে, কারণ বিমল দা সামাজিক লোক, সে জানে যে গ্রামের মানুষ কি চায়, সে কিন্তু তার অবস্থান সে রাখছে। আপনারা কেউ অখুশি হয়েন না, আমি কোনো ব্যক্তি গীবত গাইতেছি না, বাস্তবতার কথা বলতেছি। তাই এখন আমি মূল কথায় যাই, সেটা হলো এবার প্রার্থী অনেক, 8-9 জন প্রার্থী। সাপোজ ধরেন আমগ্রামে আমি শক্তিশালী, আমার দুর্বলতা আছে হরিদাসদি মহেন্দ্রতীতে, এখন হরিদাসদি মহেন্দ্রতীতেও কিন্তু একজন প্রার্থী আছে। এখন ওইখানে আমার এইখানে ভোট কাটতে আসলে আমি বাধা দিলাম আপনাকে, আপনি হরিদাসদি মহেন্দ্রতীতে চিন্তা করলেন ওইখানে ভোট কাটতে যাই, ওইখানে তো প্রার্থী আছে, সে কি আপনাকে ছেড়ে দেবে? আপনাকে চুমা দিবে না? হ্যাঁ, প্রার্থী 8 জন, 8 জনের 8টা এলাকা আছে, ভোট কাটাকাটি করার কোনো সুযোগ নাই রে জাদু সোনা। এই ভয় কাউকে দেবেন না, আপনারা ভয় পাবেন না। প্রশাসন নিরপেক্ষ আছে, প্রশাসন নিরপেক্ষ থাকবে। যদি না থাকে আপনারা আমার কাছে, আমি 3টা নাম্বার দিব অভিযোগ কেন্দ্র, আগামী কাল থেকে সেটা চালু হবে। আপনাদেরকে যদি কেউ থ্রেট দেয়, যদি ভয় ভীতি দেখায়, আপনারা সেই নাম্বারে ফোন দিবেন, আমাকে সমস্ত তথ্য উপাত্ত সহকারে দিবেন। যদি কোনো পুলিশ অফিসার আপনাদেরকে থ্রেট করে, আপনারা তথ্য উপাত্ত সহ দিবেন। নির্বাচন কমিশনকে আমরা কাছে জানাবো, আমরা ডিসি সাহেবকে জানাবো, আমরা এসপি সাহেবকে জানাবো। আমরা বিশ্বাস করি এবং এটাই সত্য যে ডিসি এসপি সাহেব এবং নির্বাচন কমিশন তারা এবং প্রধান উপদেষ্টা, সর্বোপরি কথা প্রধান উপদেষ্টা সহ সারা বাংলাদেশ তাকিয়ে আছে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখার জন্য, ভোট কেন্দ্রে ভোট দিতে যাওয়ার জন্য। এটা কি অস্বীকার করতে পারবেন? অতএব আপনাদের যদি কেউ থ্রেট করে, যদি কেউ নিরাপত্তার ব্যাপারে হুমকি দেয়, আপনারা কি বললাম, আপনারা ওই অভিযোগ কেন্দ্রে ফোন দিবেন আমাকে, তথ্য প্রমাণ সহ আমার লোক থাকবে, ওরা আপনার লিখবে, আপনি উপস্থিত থাকবেন, আমরা ওই অভিযোগ দিব। সেটা আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিব, নির্বাচন কমিশনে দিব, রিটার্নিং অফিসারকে দিব, সহকারী রিটার্নিং অফিসারকে দিব, এসপি সাহেবকে দিব, 5টা জায়গায় দিব। যদি তাতেও কোনো প্রতিরোধ না হয়, আপনাদেরকে নিয়ে ওই ঢাকা প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় গিয়ে ঘেরাও করব। কোন রকমের আপনাদের কথা দিলাম, নির্বাচনে কারচুপি করতে দেব না, দেব না, দেব না। প্রয়োজন বোধে রাজি আছেন আপনারা? আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন, আমাকে দিতে হবে এটা কোনো কথা না, কিন্তু এবার আপনার ভোট আপনাকে দিতে হবে, যাকে খুশি তাকেই দেবেন। যদি কেউ ব্যত্যয় ঘটাইতে আসে, তাহলে আপনারা আমার সাথে ঢাকা গেছেন না মিছিল মিটিং এ? গেছেন কিনা? আর একবারের জন্য দেশ স্বাধীন করার জন্য যেতে পারবেন না? 24 সালের 5ই আগস্টের এই যে আমরা বলি জুলাই বিপ্লব, হাজার হাজার যেমন সাধারণ মানুষ মারা গেছে, হাজার হাজার পুলিশ সদস্যরাও মারা গেছে, আমরা কিন্তু একটিবারও সেই পুলিশ সদস্যদের কথা বলি না। পুলিশ সদস্যরা কি কোনো মায়ের সন্তান না? তারা কি কারো ভাই না? তারা কি কারো স্বামী না? তো তারাও কিন্তু জীবন দিয়েছে, তারা জীবন দিয়ে দেখেছে একটি সরকারকে যদি রাখতে যাই অবৈধভাবে জীবন আমি দেব, আমার সংসার ছাপারার হবে, আমার মা তার সন্তান হারা হবে, আমার স্ত্রী বিধবা হবে, কিন্তু কেউ দেখবে না। অতএব পুলিশরাও কোনো লোকের পক্ষপাতিত্ব করবে না। এটা আপনাদের কাছে আমি দৃঢ়তার সাথে বলতে পারি, কারণ মানুষ বলে শেখছো কোথায়, ঠেকছি যেথায়।
পুলিশ অফিসাররা, ডিসিরা, এসপিরা দেখতেছে না? শোনেন, আমার হলের, আমরা যখন ছাত্র দলে রাজনীতি করি তখন বিপ্লব সরকার আমার হলে ছাত্রলীগের সেক্রেটারি, প্রলয় জোয়ারদার সে ছাত্রলীগের নেতা। আজকে তারা যদি দলীয় দলদাস না হইতো, তাদের কি এভাবে পালিয়ে যাওয়া লাগতো? বলেন, আপনারা সবাই বলেন, পালিয়ে যাওয়া লাগতো? বহু আর্মি অফিসার জেলে যাচ্ছে না? এটা দেখে কি মানুষ শেখে না? দেখে আমি যে আগুনে হাত দিলে হাতটা পুড়ে যাবে, তারপরে কি কেউ আগুনে হাত দেয়? অতএব এবারের নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন। এ নিয়ে আপনাদের কোনো সংশয় আপনারা রাখবেন না, নাম্বার 1। নাম্বার 2, নির্বাচনে এখানে ভোটাধিকার প্রয়োগ করার অধিকার সবাই আছে। আপনারা ভোট কেন্দ্রে যাবেন, সবাই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন। এই অঞ্চল আওয়ামী লীগের অঞ্চল। আপনাদেরকে যদি কেউ থ্রেট করে, আওয়ামী লীগের পদ পদবি আছে, মামলা আছে, মামলা যাদের আছে তাদের ব্যাপারটা ভিন্ন, কারণ মামলা থাকলে সে তো অপরাধী, সেটা দেখবে, পুলিশ দেখবে। কিন্তু মামলা নাই, অহেতুক আমাদের না, শুধু যদি কোনো লোককে কোনো রকমের পুলিশি হয়রানি করে, আপনাদেরকে সঙ্গে নিয়ে এই ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে এই অপশক্তির বিরুদ্ধে আমরা দাঁড়াবো। পাশে থাকবেন, আমি সম্মুখে থাকবো, আপনারা থাকবেন তো? আরেকটা কথা বলতে চাই আপনাদেরকে, ভোট রক্ষার কথা 2014 আর 2018 সাল এক না, আগেই বলে গেছি। এবার কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না। ইউনূস সাহেব কাকে বসানোর জন্য ভোট করবে? অতএব এবার ভোট রক্ষার ব্যাপারে আপনারা টেনশন করবেন না। আপনারা যাকে ভোট দেবেন সেই ভোটটা পাবে, সেটাই রক্ষা করা, টেনশন করবেন না। আপনাদের কি করতে হবে? আপনাদের প্রত্যেকটা নির্বাচনী যে ক্যাম্প আছে বা সেন্টার, ওই কেন্দ্র আশেপাশে যারা আছে প্রত্যেকটা কেন্দ্রে আমাদের কেন্দ্র কমিটি লাগবে। এখনের ধান চাষের সময়, যারা অনেকে আছে ধান চাষ নিয়ে ব্যস্ত, আমার মায়েরা যারা আছে, মা বোনরা আছে, প্রত্যেককে বাড়ি বাড়ি দয়া করে একটু নামিয়ে দিবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি নির্বাচিত হতে পারলে আপনারা যে পরিমাণ নিরাপত্তার মধ্য দিয়ে থাকবেন, আমি বিশ্বাস করি এর পরবর্তীতে আমি আর নির্বাচন করব না। কিন্তু আপনারা জোর করে আমাকে বলা লাগবে যে তোমার নির্বাচন করা লাগবে। কিন্তু আমি আর রাজনীতির প্রতি আমার শ্রদ্ধা উঠে গেছে। এবার প্রার্থী হয়েছি। আমার বৃদ্ধ মা, যে মা আমাকে জন্ম দিয়েছেন, আমার মা সবকিছু হারিয়েছেন, আমার মা আপনাদেরকে নিয়ে ফর্মটা কিনেছেন, আমি আমার মায়ের দিকে তাকিয়ে আমি নির্বাচন করতেছি, নতুবা আমি নির্বাচন করতাম না। চিন্তা করলাম এতগুলা মানুষ আমার জন্য দিনের পর দিন, রাতের পর রাত জেগে কাজ করেছে, জেল খেটেছে, হামলার শিকার হয়েছে। আপনারা নিরপরাধ মানুষ হামলা শিকার হয়েছেন না? জেল খেটেছেন না? আপনারা কি বিএনপি করার কারণে জেল খাটছেন? আপনারা বিএনপি না করা, শুধু মিল্টনকে ভালোবাসার কারণে জেল খাটছেন। তো আমি যদি এবার নির্বাচন না করি, আপনাদের সাথে বেইমানি করা হয়। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো আমার কাছে এই মাদারীপুর, রাজৈর মাদারীপুর 2 আসনের জনগণ, এই দেশটা আমার কাছে সবার ঊর্ধ্বে, এর বাইরে আমার কিছু নাই। আর আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, মুক্তভাবে নির্বাচন করবেন। বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে। বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে। কোন রকমে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এদেশে আপনিও নাগরিক, আমি নাগরিক। আইসা থ্রেট দেবে, ওই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভেদাভেদ সৃষ্টি করবে। এজন্যই বাংলাদেশ সৃষ্টি হয় নাই। বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ। আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। আপনারা এখানে দেখেন বসা আছে, সামনের কাতারে যারা আছে, এখানে মুসলমান সম্প্রদায়ের শত শত মানুষ এখানে বসা আছে। অতএব আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। কিন্তু যদি কেউ সাম্প্রদায়িকতার রূপ দিতে আসে, সেই সাম্প্রদায়িক লোকের বীজ ভাঙা, দাঁত ভাঙা জবাব আমরা দিয়ে দিব তাদেরকে। কারণ মাদারীপুরের মানুষ অসাম্প্রদায়িক মানুষ। মাদারীপুরের মানুষ তারা ধর্মপ্রাণ মানুষ। ধর্মকে তারা বিশ্বাস করে, ধারণ করে, লালন করে। কোন ধর্ম সহিংসতাকে আশ্রয় দেয় না। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই। আমি কিছুদিন আগে, 4-5 দিন আগে মাদারীপুরে একটা ওয়াজ মাহফিলে গিয়েছিলাম।
ওয়াজ মাহফিলে গিয়েছিলাম, একটা বিশেষ ব্যক্তির বাসার পাশে ওই বিশেষ ব্যক্তিকে কিন্তু ওই ওয়াজ মাহফিলে দাওয়াত দেওয়া হয় নাই। ওই ওয়াজ মাহফিলে কিন্তু শত শত ছেলেরা টেনে নিয়ে গিয়ে আমাকে বক্তব্য দেয়াইছে, আমি দিতে চাই নাই। মাদারীপুর শহরে আমাদের অবস্থানটা কতটুকু আপনারা একটু চিন্তা করেন। আমি যদি মিথ্যা বলি, ঈশ্বরকে সাক্ষী রেখে বলতেছি, মাদারীপুরে বিভিন্ন ইউনিয়ন থেকে সাধারণ খেটে খাওয়া মানুষ কোথা থেকে জানি না আমার নাম্বার পেয়েছে। সে বলছে, বাবু শুধু আপনি দাঁড়িয়ে থাকেন, কিচ্ছু করা লাগবে না, একটা টাকা খরচ করা লাগবে না, আপনাকে আল্লাহ লেখা দিছে, আপনি এমপি, আপনার কপালে রাশ টিকে চলেছে, এমপি আপনি হবেন, শুধু আপনি দাঁড়িয়ে থাকেন, আপনি বসে যান না। আমি বলেছি আমার সেই সমস্ত শুভাকাঙ্ক্ষীদের যে আপনারা আমাকে চিনেন না, আমাকে যেভাবেই করেন, আমার বৃদ্ধ মা ফর্ম কিনেছে, আমাকে যদি ফাঁসির কাস্টেও ঝুলতে হয় তারপরেও আমি মিল্টন বৈদ্য নির্বাচনের মাঠ থেকে সরে যাব না। সংগ্রামী উপস্থিতি, এই রাজৈর মাদারীপুরে সত্যকে সত্য বলতে হবে। আমাদের সাবেক এমপি, নৌ পরিবহন মন্ত্রী, তার চাইতে রাজনৈতিক ভাবে অর্থবিত্তশালী লোক কি কেউ আছে? তার চাইতে কি মাসেল পাওয়ার মানে শক্তি কি কেউ বেশি আছে? জনপ্রিয়তা বেশি কেউ আছে? তার বিরুদ্ধে কে নির্বাচন করেছিল? কোথায় ছিলেন আপনারা সেই দিন? খুঁজে পাওয়া যায় না টিকিটটাকে। অতএব এই আমরা নির্বাচন যাদের সাথে করেছি, কাদের সাথে করেছি, নাসিম ভাইয়ের যখন 11টা ইউনিয়নের চেয়ারম্যান, তাদের সাথে তাদের বিরুদ্ধেও নির্বাচন করেছি, শাহজাহান সাহেব স্বয়ং শাহজাহান সাহেবের বিরুদ্ধেও নির্বাচন করেছি। অতএব আর এই যে বাঘের সাথে লড়াই করার পরে আপনি ওই কাল্পনিক বাঘ, কাগজের বাঘ আইসে আমাকে হুঙ্কার দিবেন, আমার সামনে এসে ঘেউ ঘেউ করবেন। মিল্টন যতটুকু মানুষ, ঈশ্বর মিল্টনকে ততটুকু কলিজা দিয়ে পাঠিয়েছে। আপনাদেরকে আবার ওয়াদা দিচ্ছি, ভোট কেন্দ্রে যাবেন, ভোট রক্ষা করার দায়িত্ব আমার। এর আগে আমি ভোট রক্ষা করতে পারি না, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের এই অঞ্চলের সন্তান আমি বারবার রাজৈর মাদারীপুর বলি এই কারণেই, এই বাজিতপুর, এই আমগ্রাম, এই অঞ্চলের আমার অধিকার বেশি না? এইখানে যারা আমরা বসে আছি, এখান থেকে একটা লোক যদি ওইখানে চলে যায়, ওইখান থেকে এইখানে চলে আসে, বিষয়টা কেমন হয়? ওইখানে লোক, এইখান থেকে একটা লোক ওইখানে গেলে আমার কিন্তু 2 জন কম পড়বে, বাট ওইখান থেকে যদি আসে তাহলে কিন্তু কমটা, আমার ব্যালেন্সটা কিন্তু ওইভাবে যায় না। আপনি দেখবেন একটা বিশেষ প্রার্থী মাদারীপুর ছেলে এখন রাজুরে পড়ে আছে, বিভিন্ন ধরনের ইয়াতে সব সময় রাজুরে পড়ে আছে। মাদারীপুরে অবস্থান নাই, কারণ মাদারীপুরের মানুষকে মামলা হামলা দিয়ে অত্যাচারে অতিষ্ঠ করে একেবারে জ্বালাই প্রয়ে ফেলাইছে। এই মাত্র 1-1.5 বছরের মাঝে কি সোনার হরিণ পেয়েছে, 6 তলা বিল্ডিং তৈরি হয়ে গেছে, গাড়ি হয়ে বিল্ডিং হয়েছে, গাড়ি বাড়ি হয়েছে, আর আমার টিনের ঘরটা কি একটা ইট আমি লাগাইতে পারি নাই। একটা গাড়ি কিনেছি স্ত্রীর ইয়ার টাকা দিয়ে, লোনের টাকা দিয়ে, আমার হলফনামায় সেটা দেয়া আছে। চিন্তা করতে পারেন যে 1 বছরে আমিও দল করি, অন্য লোকও দল করে, কিন্তু তারা কি আলাউদ্দিনের চিরাগ পাইলো যে তর করে বিল্ডিং উঠে যায়, আমার টিনের ঘর দিয়ে এখনো টপ টপ করে বৃষ্টি পড়ে, বৃষ্টির পানি পড়ে, যখন ঘুমাই শব্দ হয়, মারে বলি মা বৃষ্টি হয় নাকি? কয় না, কুয়াশার পানি পড়ে। তো আপনাদেরকে আমি অনেক কথা বলেছি, আগামীকাল থেকে আমি একটা মার্কা চেয়েছি, জানি না আমি পাবো কিনা। আপনাদের কাছে আমি করজোরে মিনতি করতেছি, অনেক কথা হয়েছে, এখন আর ঘরে থেকে বসে থাকার সময় না, মাত্র 18টা দিন সময় পাবে। প্রার্থী যেহেতু বেশি, ভোটের পরিমাণ কিন্তু কম পাইলেই ভোট হওয়া যাবে। এইখানে আপনারা যারা উপস্থিত আছেন, আমার মুরব্বীরা অনেক সময় যাবত আছে, বাবারা, এই দাদু, আমি ক্ষমা চাচ্ছি আপনাদেরকে এত সময় আমি কষ্ট দেওয়ার জন্য। সবাইকে এই শীতের রাতে আপনারা সেই 2টা-3টা থেকে বসে আছেন, তো আপনারা যদি একটু চেষ্টা করেন, আমাদের যে ভোট আছে সেই ভোটেই আমরা মানে এমপি হয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা বিশ্বাস করেন, শুধু আপনারা একটু চেষ্টা করেন। এইখানে যে কটা লোক আছেন না,
এই জায়গায় যে কয়জন লোক উপস্থিত আছেন, এই কয়টা লোক তারা যদি আপনারা দিন রাত একটু এই 18টা দিন যদি আপনারা একটু কষ্ট করেন, 5টা বছর ভালো থাকতে পারবেন। আজকে অনেক শোনেন, টাকা নিয়ে যদি ভোট দেন, আপনি যখন টাকা নিয়ে ভোট দেন, আপনার আমাকে টাকা দিলেন, আমি টাকা দিলাম, ভোট নিলাম, আমার কাছে আসলেন একটা কাজের জন্য, আপনি কি দাবি রাখতে পারবেন? না, ভোটটা তো টাকা দিয়ে কিনা হয়েছে। আর আপনি যখন আমার জন্য নিঃস্বার্থ কাজ করবেন, তখন কিন্তু আইসা জামা ধইরে টান দিয়ে বলতে পারবেন, এই এমপি সাহেব, এমপি কি বিলটন এখানে সই কর বেড়া, ওই যে দাদুরা বলবে, ভাইরা বলবে, এইখানে সই কর বেড়া, তোর জন্য খাচ্ছি না। অতএব আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, এই আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ দুইজন আমাদের পাড়ার ইয়াও ছিল, পাঁচু কাকাও ছিল, তো